বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। সুবর্ণপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল, আর সেই গ্রামের পাশেই ছোট্ট একটি সুন্দর বন ছিল। আর সেই ছোট্ট বনে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বসবাস করত সরমা নামে এক এক বিধবা নারী তার ছোট্ট ছেলে গোপালকে নিয়ে বসবাস করত। এই ছেলেটির বয়স বছর 8 হবে। গত বছরই তার বাবা ছোট্ট বনে কাঠ কাটতে গিয়েছিল, আর সেখানে গিয়ে গাছ থেকে পা পিছলে পড়ে গিয়ে মারা গিয়েছিল। স্ত্রী কমলা ছোট্ট ওই জঙ্গলের ভিতর ছোট্ট কুঁড়ে ঘরে তার ছোট্ট ছেলে গোপালকে নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করে। স্ত্রী কমলা ছিল কৃষ্ণ ভক্ত। দিন রাত সে গোবিন্দ সেবা করত, দিন রাত তার নাম জপ করত। আর তার ছোট্ট ছেলে গোপালকেও সেই শিক্ষায় শিক্ষিত করছিল। প্রতিদিন ছোট্ট গোপালকে দিয়ে গোবিন্দ সেবা করাতো। তারপর সেই ছোট্ট গোপাল সোনাকে পাঠশালায় পাঠাতো। কমলা যেদিন বাড়িতে থাকতো না, সেদিন ছোট্ট গোপালই গোবিন্দের সেবা করত। ছোট্ট গোপাল গোবিন্দকে গোপীনাথ বলে ডাকতো। তাদের বাড়িতে গোবিন্দের একটা মূর্তিও ছিল। প্রতিদিন সে যখন পাঠশালায় যেত ছোট্ট বনের মধ্য দিয়ে, তখনই তার সঙ্গে গোপীনাথের দেখা হতো। গোপীনাথ ছোট্ট একটা বাঁশি হাতে নিয়ে, সাদা একটা গরু নিয়ে সে মাঠে জঙ্গলে গরুটাকে ঘাস খাইয়ে নিয়ে বেড়াতো, আর মনের সুখে বাঁশি বাজাতো। ছোট্ট গোপাল যখন গোপীনাথ গোপীনাথ দাদা বলে ডাক দিত, অমনি গোপীনাথ ছোট্ট গোপালের ডাকে সাড়া দিত। আজ এমনই একদিন ছোট্ট গোপাল পাঠশালায় যাবার পথে গোপীনাথ দাদাকে ডাকছে। গোপীনাথ দাদা, গোপীনাথ দাদা, তুমি আমার ডাকে কেন সাড়া দিচ্ছ না? আমার ডাকে সাড়া দাও তুমি। গোপীনাথ দাদা, তুমি আমার ডাকে সাড়া দাও। আর তখনই গোপীনাথ দূর থেকে মনোরম সুরে বাঁশি বাজাতে বাজাতে ছোট্ট গোপালের কাছে এসে দাঁড়ালো। গোপাল, তুমি আমাকে কেন ডাকছো? গোপীনাথ দাদা, তুমি আমাকে একটু ধরো তো। তুমি আমাকে ধরলে আমার খুব ভালো লাগে। আর তাছাড়া এই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় আমার খুব ভয় করে একা একা। যখন তোমার সঙ্গে কথা বলি তখন আমার খুব ভালো লাগে। আর তুমি কত সুন্দর সুরে বাঁশি বাজাতে পারো। গোপাল, আমার ভয় নেই, আমি তো আছি। আর আমি যার হাত একবার ধরি শক্ত করেই ধরি, তার হাত আমি কখনোই ছাড়ি না। এইভাবে গোপাল ও গোপীনাথ প্রায় দিনই তাদের কথোপকথন হয়। এইভাবে সে নিয়মিত পাঠশালায় যায়, স্কুলে আসে। আর এভাবেই ছোট্ট গোপাল ও গোপীনাথ তারা নিয়মিত কথা বলে। গোপাল পাঠশালা যায়, বাড়িতে আসে। এমনকি ছোট্ট গোপাল তার মাকেও বলে, মা জানো, আজকে আমার গোপীনাথ দাদার সঙ্গে দেখা হয়েছিল। কি বললি বাবা? গোপীনাথের সঙ্গে দেখা হয়েছিল? কোথায় দেখা হয়েছিল বাবা? কোথায়? গোপীনাথকে আমাদের বাড়িতে নিয়ে আয় না। না না মা, তুমি যে কি বলো? গোপীনাথ দাদা আমাদের বাড়িতে আসবে কেন? দাদা তো আমার খেলার সাথী,
আমি যখনই জঙ্গল দিয়ে যাই, যখনই আমার ভয় করে, তখনই দাদা আমার সামনে এসে দাঁড়ায়। তখন যেন আমার সব ভয় দূর হয়ে যায়। দাদা শুধুমাত্র এই জঙ্গলেই থাকে, বাড়িতে আসবে না। আমি দাদাকে বলেছি, দাদা বাড়িতে আসবে না। কিছুদিন পরের কথা, ছোট্ট গোপাল যখন বনের ভিতর দিয়ে পাঠশালায় যাচ্ছিল, তখনই হঠাৎ করে কি যে কাণ্ড ঘটলো! বড় একটা বাঘ হুংকার দিয়ে ছোট্ট গোপালের সামনে এসে দাঁড়ালো। অনেক দিন পর তাজা মাংস খেতে পারবো, হা হা হা, কি যে মজা লাগছে। বাঘকে দেখে গোপালের ভয়ে তো গা ছমছম করছে। ও শুধু দাঁড়িয়ে গোপীনাথ দাদাকে ডেকে চলেছে। বাঘ তো সামনে আছেই, এবার আসলো আরেকটা ভাল্লুক। আর তখন ভাল্লুক এসে বলতে লাগলো, হা হা হা, এটা আমার শিকার, এটাকে প্রথমে আমি দেখেছি। আর এদিকে ছোট্ট গোপাল সেখান থেকে এক পাও নড়েনি, শুধুমাত্র তার গোপীনাথ দাদাকে এক মনে এক ধ্যানে এক জ্ঞানে ডেকেই চলেছে। গোপীনাথ দাদা, তুমি কোথায়? আমাকে রক্ষা করো। গোপীনাথ দাদা, তুমি কোথায়? তুমি রক্ষা করো। গোপীনাথ দাদা, তুমি কোথায়? আমাকে রক্ষা করো। এইভাবেই ছোট্ট গোপাল গোপীনাথের কাছে আকুতি মিনতি করতে লাগলো। আর তখনই ছোট্ট বন থেকে ভেসে আসলো মনোরম সেই বাঁশির শব্দ। আর সেই বাঁশির সুর শুনে বাঘ ভাল্লুক যেন ভয়ে পালালো। আর তখন গোপীনাথ গোপালকে বলল, গোপাল, তোমাকে যদি বাঘ ভাল্লুকে খেয়ে নিত, তুমি কি করতে? তুমি তো দৌড়ে পালাতে পারতে। দাদা, তোমার প্রতি আমার বিশ্বাস ছিল। আমি জানতাম আমার কোনো ক্ষতি তুমি হতে দেবে না। আমি জানতাম তুমি ঠিকই আসবে, তাই তো আমি দাঁড়িয়েছিলাম। কঠিন বিপদে পড়েও আমার প্রতি তোমার যে এত বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি আমার জনম জনমের সাথী হয়ে রবে গোপাল। এমন ভক্তি শ্রদ্ধা যেন তোমার মনে আজীবন থাকে। হ্যাঁ গোপী দাদা, ঠিকই থাকবে। তোমার প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা আমার আজীবনই থাকবে। গুরুদেব, আমি কি পাঠশালায় প্রবেশ করতে পারি? গোপাল, আজ তোমার এত দেরি হলো যে? গুরুদেব, তার বলবেন না। আমি যখন ছোট্ট বন দিয়ে আসছিলাম, তখন বড় একটা বাঘ ভাল্লুক আমার সামনে দাঁড়িয়েছিল। আর তখন আমি আমার গোপী দাদাকে ডাক দিলাম, গোপী দাদা আমাকে উদ্ধার করলো। গোপাল, তোমাকে আমি ভালো মনে করতাম, কিন্তু তুমি যে এত মিথ্যা কথা বলো তা আমি আগে জানতাম না। কেন গুরুদেব, আমি কি এমন মিথ্যা বলেছি? গোপাল, এই ছোট্ট জঙ্গলে কোনো বাঘ ভাল্লুক নেই, তুমি কি জানো না? কিন্তু গুরুদেব, আমি যে সত্য বলছি, গোপী দাদাই আমাকে উদ্ধার করেছে। আচ্ছা, ঠিক আছে, মেনে নিলাম। যাই হোক, আমার শিষ্যরা, তোমাদের কাছে একটা মিনতি রাখছি। যেহেতু তোমাদের পড়িয়ে আমি কোনো পারিশ্রমিক নিই না, আগামীকাল আমার বাবার বাৎসরিক কাজ আমি করতে যাই, তাই তোমরা যে যা পারো খুশি হয়ে তাই আমাকে দিও। একথা শোনার পর ছোট্ট গোপাল বাড়িতে এসে তার মা কমলাকে বলল, মা, জানো, গুরুদেবের বাবার বাৎসরিক কাজ কালকে, তাই গুরুদেব আমাদের প্রত্যেককে বলেছে আমরা যে যা পারি তাকে সাহায্য করতে পারি। আমি কি দেব মা? বাবা, আমরা তো গরিব মানুষ, কি কষ্টে তোকে পড়াশোনা আমি শেখাচ্ছি,
আমরা আর কি দেব বল? দেওয়ার মতো কিছুই যে নেই বাবা। তোর বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে এত কষ্ট আমাদের হতো না। তোর তো গোপীনাথ আছে বাবা, তুই তো গোপীনাথ দাদার কাছে চাইতে পারিস। তোর গোপীনাথ দাদার কাছে চাইবি। তোর যা কিছু প্রয়োজন তোর গোপীনাথ দাদার কাছে চাইবি। এ কথা শোনার পর গোপাল আর তার মাকে কিছু বলল না। পরদিন সে যখন পাঠশালায় যাচ্ছিল তখনই সে আবারও গোপীনাথ দাদাকে ডাক দিল। আর অমনি গোপীনাথ দাদা বাঁশি বাজাতে বাজাতে চলে এলো। কি গো গোপাল, তুমি আমাকে যখন তখন স্মরণ কেন করো? আর তুমি জানো না, তুমি যখন আমার কথা মনে করো আমার ঠিকই আমার সব কাজ ফেলে তোমার কাছে চলে আসতে হয়। উম এটা আবার কেমন কথা গোপীনাথ দাদা? আমি তোমার ছোট্ট গোপাল, আমি যখন তোমাকে স্মরণ করব তোমার আসতেই হবে। তোমার আবার কি কাজ? সেই তো গরুটাকে নিয়ে শুধু ঘাস খাইয়ে বেড়াও আর সারাদিন ভরে বাঁশি বাজিয়ে বেড়াও। তুমি আমার সঙ্গে একটু গল্প করতে সময় পাও না বুঝি? হ্যাঁ বাবা, পাই তো। পাই বলে তোমার এক ডাকেই আমার ছুটে চলে আসতে হয়। এখন বলো তুমি কি বলতে চাচ্ছ? বলবোই তো। আজ আমি একটা বিপদে পড়েছি। কেমন বিপদে পড়েছো বলো তো একবার। গোপীনাথ দাদা, আজ আমার গুরুদেবের বাবার বাৎসরিক কাজ। মাকে বললাম কিছু সাহায্য দেবার জন্য। মা বলল বাড়িতে তো কিছু নাই, গোপীনাথ দাদার কাছে কিছু থেকে কিছু চেয়ে নিস। এখন তুমি আমাকে কি দেবে তাই বলো, আমি সেটা নিয়েই যাব। দেখো গোপাল, আমি তো শুধুমাত্র বাঁশি বাজিয়েই বেড়াই আর ছোট্ট গরুটা মাঠে ঘাটে নিয়ে ঘাস খাইয়ে বেড়াই, আর এই ছোট্ট একটা ঘটি সাথে থাকে। এখন তুমি যদি বলো তাহলে এই ছোট্ট ঘটিতে আমি তোমাকে দুধ দুহিয়ে দিতে পারি। তুমি বরঞ্চ এই দুধটুকু নিয়েই তোমার গুরুদেবের কাছে দিতে পারো, যেটা পূজায় লাগাতে পারবে। আচ্ছা গোপীনাথ দাদা, তুমি বরঞ্চ আমাকে দুধ দুইয়েই দাও, আমি গুরুদেবের কাছে এই দুধটুকুনি দেব। ছোট্ট ঘটিতে দুধ নিয়ে যখন ছোট্ট গোপাল তার গুরুদেবের বাড়িতে গেল, তখন অন্যান্য ছোট ছোট শিষ্যরা তার ওই ছোট্ট ঘটিতে দুধ আনা দেখে হাসাহাসি করতে লাগলো। দেখো দেখো, ছোট্ট গোপাল ছোট্ট একটা ঘটিতে দুধ এনেছে। এতটুকু দুধ কেউ কি দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখো ছোট্ট গোপাল ছোট্ট ঘটিতে দুধ এনেছে। এত অল্প দুধ কেউ কি আনে নাকি? সবাই বিভিন্ন কথা বলে মজা হাসি ঠাট্টা তামাশা গোপালকে নিয়ে করতে লাগলো। এতে গোপালের মন খারাপ হয়ে গেল। তখন গোপালের গুরুদেব ঘটিটি নিয়ে দুধটুকু পাত্রে ঢেলে রাখতে গেল। এখন দেখা গেল যে পাত্রেই দুধ ঢালছে সেই পাত্র ভরে যাচ্ছে, কিন্তু ছোট্ট ঘটির দুধ আর ফুরাচ্ছে না। তখন সবাই যেন অবাক হতে লাগলো। গোপাল, এ দুধ তুমি কোথা থেকে এনেছো বাবা? গুরুদেব, আমি আপনাকে বললাম না, আমার গোপীনাথ দাদা আছে। এটা গোপীনাথ দাদার গাভীর দুধ, আর এই ঘটিটিও আমার গোপীনাথ দাদার। গোপাল, আমাকে শিগগিরই তোমার গোপীনাথ দাদার কাছে নিয়ে চলো বাবা, শিগগিরই চলো। হ্যাঁ গুরুদেব, অবশ্যই নিয়ে যাব, আপনি আমার সঙ্গে চলুন। ডাক দাও, ডাক দাও গোপাল, তোমার গোপীনাথকে ডাক দাও। আমি একটু দেখতে চাই দু চোখ ভরে। তখন ছোট্ট গোপাল গোপীনাথ গোপীনাথ বলে ডাকতে লাগলো। অনেক সময় পর সেই সুমধুর বাঁশির সুর তাদের কানে ভেসে আসলো, আর বন থেকে কে যেন বলে উঠল, গুরুদেব, আপনি আমাকে ডাকছেন? আমাকে দেখার জন্য হলেও আপনাকে আরো বহু জনম অপেক্ষা করতে হবে।
আমি যে সবার ডাকে সাড়া দিই না, আমি যে সেই কোমল হৃদয়ে, সত্য নিষ্ঠা মনে, পবিত্র মনে যে আমাকে ডাকে, আমি কেবলমাত্র তার ডাকেই সাড়া দিই। আর তখন গুরুদেব, ওরে গোপাল, তুই যে এই ছোট্ট বয়সে যা অর্জন করতে পেরেছিস, তা আমি জনম জনম ধরে তা অর্জন করতে পারিনি রে গোপাল। ছোট্ট জীবনে তুই অনেক দূর চলে গেছিস রে গোপাল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।